জনস্বার্থের বাইরে উপরে নির্দেশনা কে দিতে পারে, কিভাবে দিতে পারে, এবং যেখানে পরিকল্পনার মতামত অগ্রাহ্য করা হচ্ছে, যে আমি ফোরামের কাছে সাংবাদিকদের কাছে দাবি করছি এই উপরে নির্দেশনা কারা দেয় সেটা আপনারা বের করেন। বিগত সময়ে গোষ্ঠী স্বার্থে বিশদ আঞ্চলিক পরিকল্পনা সহ দেশের বিভিন্ন এলাকার পরিকল্পনায় যে সকল পরিবর্তন করা হয়েছে অন্তর্বর্তী সরকার কর্তৃক সঠিক তদন্ত করে তার সাথে গ্রহণ করতে হবে। এবং এই বিষয়ে আমি দাবি করি পরিকল্পনা কমিশন গঠন করা দরকার, যেন ঢাকা সহ সারা বাংলাদেশের নগরায়ণ এবং পরিবেশ সংক্রান্ত দুর্যোগ যত ধ্বংসায়ন হচ্ছে সেগুলোকে যেন রোধ করা যায়। আইন প্রণয়ন এবং সংশোধন প্রক্রিয়ায় স্বার্থান্বেষী মহলের প্রভাবের বিষয়ে তদন্তপূর্বক আইনসমূহের প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করা, মহাপরিকল্পনা সহ বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বার্থ সংশ্লিষ্ট মহলের অবৈধ প্রভাব বন্ধ করা এবং বল প্রয়োগকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া। অনুমোদিত ভূমি ব্যবহার করে আবাসন এবং শিল্প কারখানা গড়ে উঠেছে অনেক এলাকাতে, যার কারণে শিশু এলাকায় মানুষজন বিপন্ন। এর পেছনে গোষ্ঠী স্বার্থের প্রভাব অনুসন্ধান করে সেই ধরনের অবৈধ শিল্প কারখানা, ধ্বংসাত্মক শিল্প কারখানা সরানোর ব্যবস্থা করতে হবে। দেশের পরিকল্পিত টেকসই উন্নয়ন এবং মহাপরিকল্পনা আইনের বাস্তবায়নের বিরুদ্ধে সম্পৃক্ত আবাসন ব্যবসায়ী, শিল্প কারখানার মালিক, রাজনীতি, স্বার্থ সংশ্লিষ্ট পেশাজীবী উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি সংস্থাসমূহ দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। মহাপরিকল্পনা প্রণয়ন এবং মূল্যায়ন, শহরের বাসযোগ্যতা, ধারণ ক্ষমতা, নাগরিক সুবিধাদি সুষম বন্টন, এলাকাভিত্তিক সাম্য, পরিবেশ প্রতিবেশ, জলাশয় জলাধার, কৃষিজমি জলাধার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে আমরা বলতে চাই ট্যাবের ক্ষেত্রে জলাধার জলাভূমি সংরক্ষণে কিছু ব্যত্যয় ছিল, সেগুলোকে যেন দ্রুত পরিবর্তন করে জলাধার জলাভূমিকে সম্পূর্ণ মুক্ত করা হয় এবং কৃষি ভূমিতে যেন কোনো ধরনের ছাপড়া নির্মাণ না করা যায়, এই ধরনের জন্য সর্বোচ্চ সংস্কার নিতে হবে। কৃষি জমি জলাভূমিতে হাউজিং আবাসন করেছেন আবাসন ব্যবসায়ীরা, পরবর্তী ট্যাবের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। এগুলো সকল ধরনের উদ্যোগ বন্ধ করতে হবে। বিগত সময় যারা এই ধরনের সংশোধনী এনেছিলেন সরকারের নাম ধরে, তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ইমারত কিংবা বিধিমালায় ভবনের মধ্যবর্তী কৌণিক দূরত্ব বিবেচনায় নিয়ে সেটব্যাকের যথাযথ মান নিশ্চিত করে ঘরের অভ্যন্তরে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে দুটি ভবনের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার না 1.5 মিটার না, আমরা আমাদের 1996 একবার যে কোনো আইনে বলা আছে স্বয়ংপক্ষে স্বাভাবিক আলো বাতাস 1 মিটার দূরত্ব, দুইটা নয়, তারা ভবনের ভিতরে 500 ডিস্টেন্স 1 মিটার হলে স্বাভাবিক আলো বাতাস ঢুকবে না। এখানে প্ল্যানিং আর্কিটেকচারাল বইয়ে বলা হয় কৌণিক দূরত্ব আছে। আমরা বিয়ের প্রস্তাবনা দিয়েছি সেই কৌণিক দূরত্ব মেনটেন করে যেন সর্বোচ্চ আলো বাতাস ঢুকতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আবাসিক এলাকার ভবন সমূহের ভারসাম্য এবং শৃঙ্খলা নিশ্চিত করতে ভবনের উচ্চতার সর্বোচ্চ সীমা আবাসিক এলাকায় নিশ্চিত করতে হবে এবং প্রস্তাবিত রাস্তার উপরে ফাঁক দেওয়ার মতো একটা আত্মঘাতী চিন্তা আছে। বারবারই কথাটা বলে যে বিদ্যমান রাস্তা না, যে রাস্তা হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেখানে ইতিমধ্যে 5-10 তলা ভবন হয়ে গেছে, সেখানে রাস্তা এক্সপেনশনের নাম দিয়ে প্রস্তাবিত রাস্তার ফাঁক চান আবাসিক ব্যবসায়ীরা। এই ধরনের আত্মঘাতী চিন্তা থেকে সরে আসতে হবে। এলাকা ভিত্তিক ভিন্নতাকে মাথায় রেখে বিভিন্ন এলাকার পৃথক জনঘনত্ব, এফআইআর মানব কাঠামো, পরিবারের সংখ্যা নির্ণয় করতে হবে এবং ইমারত বিনিময়ে কোনোভাবেই পূর্বের মতো ফ্ল্যাট মাঠ দেওয়ার কোনো সুযোগ নেই। এলাকা ভিত্তিক পার্ককে অতিক্রম করে প্লট পার্কে বিবেচনায় নিয়ে ভবনের আকার আয়তন উচ্চতার অনুমোদন দেওয়ার যে উদ্যোগের আমরা আভাস পেয়েছি, সেটা অবশ্যই আমরা এটা বন্ধ করতে হবে। যে প্লট পার্ক থাকলে এলাকা ভিত্তিক পার্কে তাকে মানতেই হবে। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে সরু রাস্তার পাশে বহুতল ভবন নির্মাণ অনুমোদন বন্ধ করতে হবে এবং 6 তলার উপরে ভবনকে বহুতল ভবন বিবেচনায় নিয়ে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনী এনে ভবনে অগ্নি নিরাপত্তামূলক প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সামাজিক আবাসন এবং নিম্নবিত্তের আবাসনের জন্য আমাদের পরিকল্পনা এবং বিধিমালার প্রয়োজনীয় আইন এবং সংস্কার করতে হবে। ঢাকার উপর ক্রমবর্ধমান চাপ কমাতে এবং ঢাকার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা কৌশল প্রণয়ন বাস্তবায়ন করতে হবে। কারণটা হচ্ছে ঢাকা সারা বাংলাদেশকে ধারণ করতে পারবে না এবং সারা বাংলাদেশের মানুষকে ঢাকায় এনে রাখার কোনো সুযোগ হয়। আর ঢাকা বাংলাদেশের সিঙ্গাপুর বা হংকং এর মতো সিটি স্টেটের রাজধানী না। বাংলাদেশের 8টা বিভাগীয় শহর আছে, 64টা জেলা শহর আছে, 330টা পৌরসভা আছে। উন্নয়নের বিকেন্দ্রীকরণ করলে আবাসিক এলাকাতে মিডরাইজ ডেনসিটির মাধ্যমে আমাদের শহরের আবাসন সর্বোচ্চ জনঘনত্ব নিশ্চিত করা সম্ভব এবং এই মিডরাইজ ডেনসিটির মাধ্যমে আমাদের বিদ্যুতের চাহিদা কম রাখা, হিউম্যান স্কেল ডেভেলপমেন্ট করা, কমিউনিটিকে এনগেজ করা সম্ভব। কেন্দ্রীয় এলাকাতে যেখানে খুবই হাউজিং ডিমান্ড আছে, ব্লক ভিত্তিক কিছু হাইলাইট করতে পারে, কিন্তু এর বাইরে গিয়ে পুরো বাংলাদেশের হাইলাইট একমাত্র সমাধান আমরা সিঙ্গাপুর হংকং এই ধরনের ভুল বার্তা এবং সিঙ্গাপুর হংকং এর যে কৌশল সেটাকেও না মানা। সিঙ্গাপুর হংকং এ আমরা বলেছি যে আমাদের
হাই রাইজ বিল্ডিং এ 36 তলা ভবন করলে ফায়ার মান 2.8, 24 তলা ভবনে ফায়ার মান 2.1, সেটাও মানি না, সিঙ্গাপুরও মানি না। আবার যখন আমরা বলি যে বাংলাদেশ সম্মানিত, আমাদের 85,000 গ্রাম বাংলাদেশ, পৌরসভা জেলার দেশ, সেটাও মানি, কিছুই মানতে চাই না। আমাদের ব্যবসার কারণে বাংলাদেশে ধ্বংস করা যাবে না। আর ঢাকার নগরায়ণ ধ্বংস হলে ঢাকায় অনুসরণ করে অন্যান্য জেলা সহ পূর্ব এলাকাতে তার ধ্বংসাত্মক কার্যক্রম সেম ভাবে সরে যায়। সুতরাং এই জন্যই ঢাকার ইমারত বিধিমালা, ঢাকার ট্যাগ অত্যন্ত জরুরি। এটা শুধু ঢাকার বিষয় না, সারা বাংলাদেশ ঢাকাকে অনুসরণ করে। এই কারণে আমরা এতগুলো সংগঠনের পক্ষ থেকে এই মূল প্রবন্ধের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন সময় আছে, মন্ত্রণালয়ের রাজুক এবং আবাসন ব্যবসায়ীদের যে অংশটা এইভাবে ঢাকাকে বিপন্ন করা, আমাদের পরিবেশকে বিপন্ন করার চেষ্টা করছে, আপনারা সাবধান হয়ে যান। কেননা জনগণ এবং নাগরিক এখনো জেগে আছে, নাগরিক সংগঠন এখনো মরে যায়নি। আমরা বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করার শুরু করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।